হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর হিস্ট্রি চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অধ্যায়টা শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি প্রতিটা লাইন আলোচনা করে দেবো এবং সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে 46 পেজে এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি এখান থেকে শুরু করব। তাহলে আগে আমরা শুরু করেছিলাম দিল্লি সুলতানি কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, কে সিংহাসনে বসেছিল, কে শাসন করেছিল। আর আজকে শুরু করব সুলতানির বিস্তার ও স্থায়িত্ব দান গিয়াসউদ্দিন বলবন। তাহলে শেষে রাজিয়া সিংহাসনে বসেছিলেন এবং রাজত্ব করেছিলেন। এরপর দেখো 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। এরপর কয়েক বছর দিল্লি তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলে লড়াই চলেছিল। ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। তার নাম গিয়াসউদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। ইলতুৎমিশের বংশের শাসনের অবসান ঘটে, শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর থেকে বলবন ও তার উত্তরাধিকারীরা আরও প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। তাহলে এটা আন্ডারলাইন করে নেবে। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। তারপর হচ্ছে কয়েক বছর তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের একটা ক্ষমতা দখলে লড়াই চলেছে, মানে কে সিংহাসনে বসবে। ইলতুৎমিশ রাজিয়া মারা যাওয়ার পর সেই সিংহাসন দখল নিয়ে একটা লড়াই চলেছিল। ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন এবং তার নাম কি ছিল? তার নাম ছিল গিয়াসউদ্দিন বলবন। এবং তিনি কত খ্রিস্টাব্দে সুলতান হন? 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। তখন ইলতুৎমিশের বংশের শাসনের অবসান ঘটে, মানে ইলতুৎমিশের যে বংশধররা রাজত্ব করেছিল এতদিন ধরে, তার শাসনের অবসান ঘটে এবং নতুন এক অধ্যায় শুরু হয়। এরপর থেকেই বলবন, মানে গিয়াসউদ্দিন বলবন এবং তার উত্তরাধিকারীরা আরও প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। তাহলে ইলতুৎমিশের বংশধরদের রাজত্বকাল শেষ হয়ে যায় এবং নতুন এক সুলতানের রাজত্বকাল শুরু হয় এবং তিনি এবং তার উত্তরাধিকারীরা 3.5 দশক ধরে এই দিল্লি শাসন করেছিলেন। এরপরের পেজে চলে আসো। বলবন এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। এই সময়ের দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেগুলিকে দমন করেছিলেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দরবারে সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানদের ক্ষমতা যে বেশি তা বোঝানোর জন্য প্রথাগুলি চালু করা হয়েছিল। তাহলে বলবন একজন শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময়ে যে দিল্লির প্রধান যে সমস্যাগুলো ছিল সেটা ছিল ভিতরের বিদ্রোহ, এবং সেটা কঠোর হাতে বলবন দমন করেছিলেন। আর রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি সিজদা আর পাইবাস প্রথা চালু করেন। তাহলে এই সিজদা পাইবাস কি? এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, মানে 2 বা 3 মার্কসের প্রশ্ন হিসাবে এটা আসতে পারে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আমি সব পরে তোমাদের বলে দেবো। অভিজাতদের থেকে সুলতানদের ক্ষমতা যে বেশি তা বোঝানোর জন্য এই প্রথা কেন চালু করা হয়েছিল? যে অভিজাতদের থেকে সুলতানদের ক্ষমতা বেশি, সেইটাই বোঝানোর জন্য এই প্রথা চালু করা হয়েছিল। দিল্লি সুলতানিতে যখন এইসব ঘটনা ঘটছে সেই সময়টা ছিল ত্রয়োদশ শতক। এই শতকে গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে সুলতানি শাসনের ভিত পাকা হয়। সুলতানরা বন কেটে ফেলে, শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে ওই এলাকাতে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেন, তৈরি হয় নতুন নতুন শহর দুর্গ। তাহলে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল সেটা কখন ছিল? সেটা ছিল ত্রয়োদশ শতক। এই সময় কি হয়েছিল? গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে সুলতানি শাসনের ভিত পাকা হয়। মানে তারা গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলে তারা এই শাসন কার্য প্রতিষ্ঠিত করেছিল, মানে পাকাপাকিভাবে শাসন কার্য চালিয়েছিল। আর এই সময় বন কেটে ফেলে, শিকারী পশুপালকদের তাড়িয়ে দিয়ে এই এলাকাতে একটা কৃষিভিত্তিক অর্থনীতি তৈরি করেছিল। আর তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেন আর তৈরি হয় নতুন নতুন শহর আর দুর্গ। তাহলে বন জঙ্গল কেটে ফেলে তারা শিকারী পশুপালকদের তাড়িয়ে দিয়ে সেই জায়গায় কৃষিকার্য শুরু করেছিল এবং নতুন নতুন শহর দুর্গ এই সমস্ত তৈরি করেছিল।
এরপর দেখো সুলতানি ও উত্তরাধিকার। সুলতানির প্রধান শাসক হলেন সুলতান। তাহলে সুলতানির প্রধান শাসক কে ছিলেন? সুলতান। কিন্তু একজন সুলতান মারা গেলে তারপর কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সময় সমস্যা দেখা দিত। ইলতুৎমিশের পর থেকে আলাউদ্দিন খলজির সিংহাসনে বসার সময়ের মধ্যে কেটে গিয়েছিল 60 বছর। এই 60 বছরে 10 জন সুলতান দিল্লিতে শাসন করেছিলেন। উত্তরাধিকারীদের কোনো সাধারণ নিয়মনীতি এই সময় ছিল না। এর ফলে ঘন ঘন শাসক বদল হয়েছে, শাসনের ভিত নড়বড়ে হয়ে থেকেছে। বর্তমান সুলতানদের সন্তান ও বংশধর পরবর্তী সুলতান হবেন কিনা তার কোনো ঠিক ছিল না। অভিজাতদের বিদ্রোহ করে আগের সুলতানের বংশধরকে সরিয়ে দিয়ে নিজেই শাসক হয়ে বসেছে। ত্রয়োদশ শতকে দিল্লি সুলতানিতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। তাহলে সুলতানির প্রধান শাসক হলেন সুলতান, এবং একজন সুলতান মারা গেলে তার পরবর্তীতে সিংহাসনে কে বসবে সেই নিয়ে অনেক সময় গন্ডগোল বা সমস্যা দেখা দিত। এবং ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসার সময় যে মধ্যবর্তী সময়টা সেটা 60 বছর ছিল। আর এই 60 বছরে 10 জন সুলতান দিল্লিতে শাসন করেছিলেন। আর এই সময় উত্তরাধিকারী কোনো সাধারণ নিয়মনীতি ছিল না। এর ফলে ঘন ঘন শাসক বদল হয়েছে, আর শাসকের ভিতও নড়বড়ে হয়ে গেছে। ঘন ঘন শাসক বদলালে তাহলে তাদের ভিত নড়বড়ে হয়ে যাবে, শাসন কার্য ঠিক মতো হবে না। আর বর্তমান সুলতানের সন্তান বা বংশধর পরবর্তী সুলতান হবে কিনা সে নিয়ে কোনো ঠিক ছিল না। আর অভিজাতরা বিদ্রোহ করে আগের সুলতানদের বংশধরকে সরিয়ে দিয়ে নিজেই শাসক হয়ে বসেছিল। ত্রয়োদশ শতকে দিল্লির সুলতানিতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। এরপর দেখো দাক্ষিণাত্যে সুলতানির বিস্তার। আলাউদ্দিন খলজি। এবার আলাউদ্দিন খলজি কীভাবে দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তার করেছিল দেখো। প্রথম দিকে তুর্কি সুলতানদের শাসনকালে উত্তর ভারতের গাঙ্গেয় অববাহিকায় সুলতানি শাসনের ভিত পাকা হয়েছিল। এরপর সুলতানরা দাক্ষিণাত্যে ক্ষমতা বিস্তারে মন দেয়। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। তাহলে দাক্ষিণাত্যে আলাউদ্দিন খলজি প্রথম দিল্লি সুলতান হিসেবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তাকে নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। এরপরের পেজে চলে আসো। দিল্লি সুলতানি খ্রিস্টীয় চতুর্দশ ও পঞ্চদশ শতকে। এবার খ্রিস্টীয় চতুর্দশ পঞ্চদশ শতকে কিভাবে শাসন কার্য হয়েছিল দেখো। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম 20 বছর খলজি সুলতানরা দিল্লিতে শাসন করেছিলেন। এরপর তুগলক বংশের সুলতান গিয়াস উদ্দিন তুগলকের বড় ছেলে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল 1324 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত উল্লেখযোগ্য। এই সময় উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী ইবন বতুতা এদেশে এসেছেন। তার লেখা ভ্রমণ বিবরণের নাম অল রিহলা। এটা তোমরা মার্ক করে নেবে। তানজিয়ার শহরের অধিবাসী ইবন বতুতা তিনি লিখেছিলেন অল রিহলা। তাহলে অল রিহলার লেখক ছিলেন ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে এই গ্রন্থ নির্ভরযোগ্য সূত্র। তাহলে অল রিহলা গ্রন্থটি কে লিখেছিলেন? ইবন বতুতা। এই ধরনের প্রশ্ন শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। দেখো মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে এই গ্রন্থটি নির্ভরযোগ্য সূত্র। তাহলে খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম 20 বছর খলজি সুলতানরা দিল্লিতে শাসন করেছিলেন। এরপর তুগলক বংশের সুলতান গিয়াস উদ্দিন তুগলক তার বড় ছেলে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল ছিল 1324 থেকে 51 খ্রিস্টাব্দ। এই সময়কালেই তানজিয়ার শহরের অধিবাসী ইবন বতুতা তিনি এই দেশে এসেছিলেন এবং তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম হচ্ছে অল রিহলা। এই অল রিহলা থেকে মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এরপরে পেজে চলে আসো। দেখো ইবন বতুতার লেখা মোহাম্মদ বিন তুগলকের সময় যোগাযোগ ব্যবস্থার বিবরণ। ভারতের ডাকে চিঠিপত্র পাঠাবার দুরকম ব্যবস্থা আছে। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। তাহলে উলাক কাকে বলা হয় এটা তোমরা মার্ক করে নাও। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলে। এগুলো ছোটো ছোটো কোশ্চেন হিসেবে আসতে পারে। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হয়। পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা আছে তাকে বলা হয় দাওয়া। এটাও তোমরা ব্র্যাকেট করে নাও, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে। এই ব্যবস্থায় প্রত্যেক মাইলের 1/3 ঘনবসতির একটি গ্রাম থাকে। গ্রামের বাইরে 3টি তাঁবু থাকে। এই তাঁবুতে ডাকের লোকেরা কোমর বেঁধে রওনা হবার জন্য প্রস্তুত থাকে। এদের প্রত্যেকের হাতে থাকে 2 হাত লম্বা একটি লাঠি। প্রত্যেক লাঠির মাথায় কয়েকটা তামার ঘণ্টা বাঁধা থাকে। যখন শহর থেকে সংবাদবাহক রওনা হয় তখন তার এক হাতে থাকে চিঠি আর অন্য হাতে থাকে ঘণ্টা বাঁধা লাঠিটি। এই চিঠি ও লাঠি নিয়ে সে দ্রুত সম্ভব দৌড়াতে থাকে। দেশের নতুন লোকের
আগমন সংবাদ গোয়েন্দা বিভাগের লোকেরা চিঠি লিখে সুলতানকে জানিয়ে দেয়। সে চিঠিতে নবাগতের নাম, তার দেহের ও পোশাকাদির বর্ণনা, সঙ্গীদের সংখ্যা, চাকর বাকর, ঘোড়া ইত্যাদির বিবরণ থাকে। পথে চলার সময় অথবা বিশ্রামের সময় তাদের ব্যবহার কী রকম তাও জানানো হয় চিঠিতে। তাহলে এই ঘোড়ার ডাকের ব্যবস্থা, প্রতি 4 মাইল অন্তর এই ডাকের ঘোড়া রাখা হয় এবং পায়ে হেঁটে যে ডাকের ব্যবস্থা রয়েছে এটাকে দাওয়া বলা হয় এবং প্রত্যেক মাইলে 1/3 ঘন বসতি একটি গ্রাম থাকে এবং গ্রামের বাইরে 3টি করে তাঁবু থাকে। আর এই তাঁবুতে ডাকের লোকেরা কোমর বেঁধে রওনা হওয়ার জন্য প্রস্তুত থাকে। আর এদের হাতে কী থাকে? দেখো, 2 হাত লম্বা একটা লাঠি থাকে আর লাঠির মাথায় তামার ঘণ্টা বাঁধা থাকে। যখন শহর থেকে সংবাদবাহক রওনা হয় তখন তার এক হাতে চিঠি আর অন্য হাতে ঘণ্টা বাঁধা লাঠিটি থাকে। চিঠি আর লাঠি নিয়ে সে যত দ্রুত সম্ভব দৌড়াতে থাকে এবং দেশের নতুন লোকের আগমন সংবাদ গোয়েন্দা বিভাগের লোকের চিঠি লিখে এই সুলতানকে জানিয়ে দেয় এবং তাতে নবাগতের নাম, তার দেহের পোশাকাদির বর্ণনা, সঙ্গীদের সংখ্যা, চাকর বাকর, ঘোড়া এইসবের বিবরণ দেওয়া থাকে। পথে চলার সময়, বিশ্রামের সময় তাদের ব্যবহার কীরকম সেটাও জানাতে হয় চিঠিতে। এরপর 52 পেজে চলে আসো। দেখো, মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি ফিরোজ শাহ তুগলকের 1351 থেকে 88 খ্রিস্টাব্দের শাসনকালে একদিকে যেমন যুদ্ধবিগ্রহ ঘটেছে তেমনি বেশ কিছু জনকল্যাণের সংস্কারও করা হয়েছে। ক্রমাগত যুদ্ধ করেও তিনি সুলতানি শাসনের বাইরে চলে যাওয়া এলাকাগুলোর ওপর দিল্লি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এর থেকে মনে হয় যে তিনি সামরিক নেতা হিসেবে ততটা দক্ষ ছিলেন না। তাহলে মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক। তিনি 1351 থেকে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য করেছিলেন এবং সেই সময় একদিকে যেমন যুদ্ধবিগ্রহ ঘটেছে তেমনি বেশ কিছু জনকল্যাণের সংস্কারও করা হয়েছে। ক্রমাগত যুদ্ধ করেও তিনি সুলতানি শাসনের বাইরে চলে যাওয়া এলাকাগুলোর ওপর দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। তাই জন্য মনে হয় যে তিনি ততটা দক্ষ শাসক ছিলেন না। সৈয়দ এবং লোধি সুলতানের শাসনকালে 1414 থেকে 1526 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানির আকার অনেক ছোট হয়ে এসেছিল। জৌনপুর, গুজরাট, মালওয়া ও বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল। রাজপুতানার মেওয়ার ও আলওয়ার ও দোয়াবের হিন্দু শাসকরা সুলতানি শাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। এছাড়া ছিল স্বাধীন রাজ্য কাশ্মীর। তাহলে সৈয়দ এবং লোধি সুলতানের শাসনকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? 1414 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা তোমরা আন্ডারলাইন করে নাও। এই সময় দিল্লি সুলতানির আকার অনেক ছোট হয়ে এসেছিল। জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলা স্বাধীন সুলতানি রাজ্য এই সময় গড়ে উঠেছিল। রাজপুতানার মেওয়ার, আলওয়ার, দোয়াবের হিন্দু শাসকরা সুলতানির শাসনকে ব্যতিব্যস্ত করেছিল এবং আর একটা স্বাধীন রাজ্য ছিল, সেটা হচ্ছে কাশ্মীর। পরের পেজে চলে আসো। তবে সুলতান বহলুল লোদির শাসনকালে 1451 থেকে 89 খ্রিস্টাব্দ পর্যন্ত জৌনপুর রাজ্য দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত হয়। তাহলে সুলতান বহলুল লোদির শাসনকালে আবার জৌনপুর রাজ্য দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত হয়। আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হলে এই সময় রাজতন্ত্র নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চলেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান নিজে কখনো সুলতান উপাধি নেননি। তিনি একদিকে তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন, অন্যদিকে তিনি পূর্ববর্তী তুগলক শাসকের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। মধ্যযুগের ভারতে এরকম ঘটনা আগে বা পরে কখনো ঘটেনি। তাহলে আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হলে এই সময় রাজতন্ত্র নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করা। আর সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। তার রাজত্বকাল ছিল 1414 থেকে 1421। এইগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে, এগুলো ইম্পর্টেন্ট লাইন। তিনি কখনো নিজে সুলতান উপাধি নেননি এবং তিনি তুর্ক মঙ্গলদের শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন। আর অন্যদিকে পূর্ববর্তী তুগলক শাসকদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। এই ধরনের ঘটনা মধ্যযুগে এর আগে কখনো ঘটেনি। লোধি সুলতানদের শাসনকালে 1451 থেকে 1426 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানদের ক্ষমতা খানিকটা বেড়েছিল। সুলতান বহলুল লোধি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন, কিন্তু লোধি আফগানদের ক্ষমতা প্রতিষ্ঠা করা ছিল তার উদ্দেশ্য। পাশের জৌনপুর রাজ্য দখল করা ছিল তারই নমুনা। পরবর্তী শাসক সিকান্দার লোধি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে বহলুল লোদির মতো ক্ষমতা ভাগাভাগির নীতিতে বিশ্বাসী ছিলেন না।
আফগান সর্দারদের জানানো হয় যে তারা একান্তভাবেই সুলতানদের নিয়ন্ত্রণের অধীন, সুলতানের ইচ্ছা অনিচ্ছার ওপরই তাদের ভালো মন্দ নির্ভর করত। এইভাবে তিনি আফগান সর্দার ও সাধারণ জনগণ উভয়ের ওপরই নিজের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করেন। তাহলে লোদি সুলতানের শাসনকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, এটা তোমরা আন্ডারলাইন করে নাও। 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় খানিকটা সুলতানদের ক্ষমতা বেড়েছিল এবং তিনি সাবেকি রীতি মেনে আফগানদের সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন, কিন্তু লোদি আফগানদের ক্ষমতা প্রতিষ্ঠা করাও ছিল তার উদ্দেশ্য এবং এইভাবে তিনি জৌনপুর রাজ্য দখল করেছিলেন। আর পরবর্তী শাসক কে ছিলেন? সিকান্দার লোদি। তিনি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য করেছিলেন এবং তিনি আফগান সর্দারদের সঙ্গে বহরলাল লোদির ক্ষমতা ভাগাভাগি নীতিতে বিশ্বাসী ছিলেন না। আফগান সর্দারদের জানানো হয়েছিল যে তারা একান্তভাবেই সুলতানদের নিয়ন্ত্রণের অধীন ছিলেন এবং সুলতানের ইচ্ছা অনিচ্ছার ওপর তাদের ভালো মন্দ নির্ভর করত। এইভাবেই তিনি আফগান সর্দার আর সাধারণ জনগণ উভয়ের ওপরই একটা সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করেছিলেন। এবার দিল্লির শাসন কার্য কে কত খ্রিস্টাব্দে শাসন কার্য করেছিল, তাদের প্রধান শাসকবৃন্দ কী ছিল, এই চারটা তোমরা একটু দেখে নেবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। তাহলে আমি যতটা পড়ালাম তার মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও, সুলতান আলাউদ্দিন খলজির রাজ্যজয় সম্পর্কে আলোচনা করো, এগুলো ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। তারপর ইবন বতুতার বিবরণ থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় ডাক যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে কি জানা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে। এগুলো আমি বলে দিলাম কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি এগুলো পরে তোমাদের লিখিয়ে দেবো। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।